আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছে আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আজ মহান মে দিবস। রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় প্রথম সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা ও উন্নয়ন ব্যাহত হবে। আলোচনা সমালোচনা চলবে, তবুও এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন প্রধানমন্ত্রী। যতক্ষণ বিদ্যমান সংবিধান আছে সেটাই মেনে চলার অঙ্গীকার করলেন বিরোধী দলীয় নেতা। দেশের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় মন্তব্য। এবং ইসরায়েলের গোলাবারুদ মজুদের খবরের মাঝে ইরানে স্বল্পমেয়াদী হামলায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, পারমাণবিক সক্ষমতা রক্ষায় তেহরানের বার্তা। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই ঘটনাকে সম্মান জানিয়ে প্রতি বছর 1 মে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, শ্রমিকের অধিকার ও পেশাগত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় দিবসের এ বছরের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত অত্যন্ত সময় উপযোগী। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানতম অঙ্গীকার। আজ মহান মে দিবসে নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় প্রথম সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। সমাবেশে শ্রমিক জনতার ঢল নামার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশ ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ বিএনপির নয়াপল্টন কার্যালয় ও আশেপাশের এলাকায়। চলছে মঞ্চ নির্মাণ সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। মানে ঢাকা শহর শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে নির্বাচনী ইস্তেহারে যা প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, তার সবগুলোই বাস্তবায়ন করা হবে। সমাবেশে প্রধানমন্ত্রী রাজনৈতিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শ্রমিকদের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া আছে, আমরা ওতে সন্তুষ্ট। আমরা যদি সেটা পূরণ করা হয়, আমরা বিশ্বাস করি শ্রমজীবী মানুষের কল্যাণ হবে সেখানে আর কি। শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশ। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সবুজ চেয়ারের পবিত্রতা রক্ষা করতে সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। 14 জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রথমবারের মতো স্পষ্ট করেছেন কেন তিনি এই চেয়ারে বসে সস্তা জনপ্রিয় বক্তব্য দেন না। বাংলাদেশের স্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে সরকারি দল প্রস্তুত জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা ও উন্নয়ন ব্যাহত হবে। সংসদ নেতা বলেন, আলোচনা সমালোচনা হবে, তবুও এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। চক্রম আলিথার রিপোর্ট। তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। 12 মাস শুরু হয়ে 1 মাস 20 দিনে 25 কার্য দিবসের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী অধিবেশনে সর্বশেষ বক্তা সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, মাননীয় স্পিকার, আপনি এবং আমরা সহ আজ
আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তিতে এই সংসদ অধিবেশনে বসেছি। এই সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে আগামী দিনে বিভিন্ন কর্মসূচির কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব এবং যারা ভালো রেজাল্ট করবে, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। প্রাইমারি স্কুলের ছেলেদের বাচ্চাদেরকে আমরা ব্যাগ, বই, জুতো দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি লেখাপড়ায়। আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে তাদের সম্মানই বাড়াতে চাচ্ছি, যাতে করে তারা মনোযোগ দিতে পারে শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য। সংসদকে বাংলাদেশের মানুষের সংসদ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের গন্তব্য এক, লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। সবাই মিলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম, মাননীয় স্পিকার। আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। আমরা এখনো এই প্রস্তাবটি ওপেন রেখেছি। নিজের চেয়ার নিয়ে কথা বলেন সংসদ নেতা। মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না। আমাকে সেটাই বলতে হবে। একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। সকল সংসদ সদস্যের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আসুন আমরা এই সবুজ চেয়ারের পবিত্রতা রক্ষা করি। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অধিবেশন সমাপ্তিতে রাষ্ট্রপতির ঘোষণাপত্র পাঠ করেন স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে সেটা মেনেই চলবে জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। সংবিধান পরিবর্তনের দাবি তুললেও বিদ্রোহ করবেন না তারা। বিরোধী দলের নেতা বলেন, দল ও আদর্শের ভিত্তিতে নয়, মেরিট এবং কমিটমেন্টের ভিত্তিতে সমস্ত নাগরিককে যেন মূল্যায়ন করা হয়। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, পররাষ্ট্র সহ দেশের অভ্যন্তরে নানান সমস্যা নিয়ে কথা বলেন। সরকার যদি সাহস করে। বিরোধী দলীয় নেতা বলেন, তিস্তা পারের মানুষ আর তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের গল্প শুনতে চান না, তারা পদক্ষেপ দেখতে চান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে, আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। আমি দাঁড়াবো, সবার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। 72-এর সংবিধান নিয়ে কথা বলেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে
সেটাই মেনে চলবে জামায়াতে ইসলামী। যত সময় পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি কোনো পরিবর্তনের জন্য, কিন্তু বিদ্রোহ করব না। একজন নাগরিক হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হবে। তবে হ্যাঁ, আমার দাবিটা যদি যৌক্তিক না হয় তাহলে এটাকে আমি যে কোনো সময় অ্যাবান্ডন ঘোষণা করতে পারি। চাঁদাবাজরা কোনো দলের না জানিয়ে তাদের নির্মূল করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। এ চাঁদাবাজ আমি এটা শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমারও হাতে হ্যান্ডকাপ পরানো হোক। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। এরা দলের নাম ভাঙানো বর্ণচূড়া। এদেরকে শনাক্ত করে এই সংসদ থেকে আমরা শপথ নেই যে এই চাঁদাবাজদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে যারা অশ্লীল আচরণ করছেন তাদের বিচার চেয়েছেন বিরোধী দলীয় নেতা। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে যারা অশ্লীল আচরণ করেছে উনি এখনো বিচার চান নাই, আমি তার পক্ষে তাদের বিচার চাই। আমাদের কেউ যদি এদেরকে প্রশ্রয় দেয় একদিন এরা আমাদেরও কাপড় নিয়ে টান দেবে। এই নোংরা ধারা বন্ধ হওয়া উচিত। এর অস্ত্র সরকারের হাতে, আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করব। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, দল ও আদর্শের ভিত্তিতে নয়, মেরিট এবং কমিটমেন্টের ভিত্তিতে সমস্ত নাগরিককে যেন মূল্যায়ন করা হয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার ইরান যুদ্ধের ৬৩তম দিন। আবারও যুদ্ধের দামামা বেজে ওঠার শঙ্কায় মধ্যপ্রাচ্য। মাত্র একদিনে প্রায় ৬,৫০০ টন গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম মজুত করেছে ইসরায়েল। ইরানকে আর হুমকি হয়ে উঠতে দেওয়া হবে না, এমন হুমকি দিয়েছে দেশটি। ইরানের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা নিরসনে স্বল্পমেয়াদী হামলার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বলেছেন, যে কোনো মূল্যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করবে তেহরান। দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুদ্ধের মাঠে লড়াই নেই, কূটনৈতিক অগ্রগতিও নেই, কার্যত বন্ধ হরমুজ প্রণালী। এমনই এক বাস্তবতায় ইরানের স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বিবিসির খবর, ট্রাম্প এখনও এই পরিকল্পনার অনুমোদন দেননি, বরং তিনি ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখাকে প্রাধান্য দিচ্ছেন। এই নীতিকে ট্রাম্প বোমার চেয়েও কার্যকর বলে উল্লেখ করেছেন। যুদ্ধে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতা হয়েছে দাবি করে হরমুজ প্রণালীতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তিনি বলেন, ইরানিরা দেশের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে তাদের জাতীয় পুঁজি হিসেবে দেখে। ভূমি, নৌ ও আকাশ সীমান্তের মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকেও রক্ষা করবে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইরান যাতে ভবিষ্যতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আর হুমকি হতে না পারে তা নিশ্চিত করা হবে। দুটি জাহাজ ও বেশ কয়েকটি উড়োজাহাজে করে প্রচুর সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ ইসরায়েলে আনার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লেবাননের ১০ কিলোমিটার ভিতরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামকে শত্রুমুক্ত ঘোষণা করেছে তারা। লেবাননের দক্ষিণাঞ্চলের কান্ত্রা গ্রামে হিজবুল্লার বিস্ফোরকপূর্ণ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। যাচ্ছে অন্যান্য সংবাদে। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আলোচনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। বিভিন্ন দেশের পক্ষ থেকে তাকে মনোনয়নের দাবি উঠেছে বলে জানা গেছে। তবে নোবেল কমিটি মনোনয়ন বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। নাফিস ইফতেখারের রিপোর্ট। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও আলোচনায় এসেছে। নরওয়েজিয়ান নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্ফ ভিকেন জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার
অনেক বেশি নতুন প্রার্থী তালিকায় রয়েছেন। তবে নির্দিষ্টভাবে কারা মনোনয়ন পেয়েছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি। তবে বিভিন্ন সূত্র বলছে কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের নেতারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন, যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব নয়, কারণ মনোনয়ন প্রক্রিয়ার তথ্য পরবর্তী 50 বছর গোপন রাখা হয়। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা মানেই তিনি পুরস্কার পাচ্ছেন এমন নয়। নোবেল কমিটির বাইরে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, সংসদ সদস্য, পার্লামেন্টের সদস্য, অধ্যাপক ও সাবেক বিজয়ীরাও মনোনয়ন দিতে পারেন। বিশ্বজুড়ে সংঘাত ও অস্থিরতার মধ্যেও নোবেল শান্তি পুরস্কারের গুরুত্ব বেড়েছে বলে মনে করেন কমিটির সেক্রেটারি। তিনি বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শান্তির জন্য কাজগুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে সম্ভাব্য বিজয়ীদের তালিকায় ট্রাম্প সহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম ঘুরে বেড়াচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও সময় লাগবে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। শুধু দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর যা থাকছে: বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগের গুঞ্জন, নাকচ করে নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম ইকবাল, ক্রিকেটের স্বার্থে কয়েকটি ইতিবাচক উদ্যোগ। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমায় বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এ উপলক্ষে দেশের ও বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে বুদ্ধিস্ট ফেডারেশন ও বাসাবো সবুজবাগ বৌদ্ধ বিহারে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিতের মধ্যেই পাল্টা অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, অর্থের বিনিময়ে এসব জরিপ প্রকাশ করানো হয়েছে। নিজের ভিডিও বার্তায় তিনি বলেন, 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 226টির বেশি আসনে জয়ী হবে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিরুদ্ধে ভোটে বাধা ও সহিংসতার অভিযোগও করেন তিনি। ওরা কিন্তু বারবার করে যা এক্সিস্ট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। এবং আজকে তো আপনারা জানেন, নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। মিয়ানমারে বন্দী দেশটির সাবেক নেত্রী অং সান সুচির কারাদণ্ড আবারও কমানো হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমার অংশ হিসেবে তার সাজা 6 ভাগের 1 ভাগ কমানো হয়েছে বলে জানিয়েছেন এক আইনজীবী। 2021 সালের অভ্যুত্থানের পর দেওয়া 33 বছরের সাজা ধাপে ধাপে কমে এখন 18 বছরের সামান্য বেশি হয়েছে। দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন সহ নানা অভিযোগে তাকে দণ্ডিত করা হয়, যা তার সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। বর্তমানে তিনি কোথায় আটক আছেন তাও জানা। জাপানে তীব্র শ্রমিক সংকট মোকাবেলায় বিমানবন্দরের রোবট কর্মী ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। টোকিওর হানেদা বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে হিউম্যানয়েড রোবট চালু করেছে জাপান এয়ারলাইন্স। চীনের ইউনিট্রি নির্মিত এসব রোবট মালপত্র পরিবহন সহ শারীরিকভাবে কষ্টকর কাজ করবে। পর্যটকের সংখ্যা বৃদ্ধি ও কর্মক্ষম মানুষের ঘাটতির কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এতে কর্মীদের চাপ কমবে, তবে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব মানুষের হাতেই থাকবে। ভবিষ্যতে এসব রোবট দিয়ে আরও কাজ করানোর পরিকল্পনাও রয়েছে। এবার নিউজল টাটা কৃষি সংবাদ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নেত্রকোনার হাওর অঞ্চলের বড় ফসল। কংস নদীতে বিপদসীমার 95 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় আতঙ্ক বাড়ছে কৃষকের। অন্যদিকে ময়মনসিংহে জ্বালানি সংকটে চলছে না হারভেস্টার মেশিন।
এবার প্রকৃতি সংবাদ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে চলছে মধু আহরণ মৌসুম। দেশ বিদেশে সুনাম অর্জন করা জিআই পণ্য বনের প্রাকৃতিক মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। সংশ্লিষ্টরা বলছেন, মৌয়ালদের প্রশিক্ষণ দিলে জীববৈচিত্র্য যেমন রক্ষা পাবে, সেই সাথে বাড়বে মধু আহরণ। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা মাদা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ মহান মে দিবস। রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় প্রথম সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা ও উন্নয়ন ব্যাহত হবে। আলোচনা সমালোচনা চলবে, তবুও এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বললেন প্রধানমন্ত্রী। যতক্ষণ বিদ্যমান সংবিধান আছে সেটাই মেনে চলার অঙ্গীকার করলেন বিরোধী দলীয় নেতা। দেশের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়, মন্তব্য। এবং ইসরায়েলের গোলাবারুদ মজুদের খবরের মাঝেই ইরানের স্বল্পমেয়াদী হামলায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা। পারমাণবিক সক্ষমতা রক্ষায় তেহরানের বার্তা। সুধী দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।